হ্যালো। আসবি আসবি এখানে। রাই, এই রাই। হ্যাঁ 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 হ্যাঁ, বল। এইবারে ডিসেম্বরে শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে। শীতের বিকেলে রাইয়ের বাড়িতে আড্ডাটাও বেশ জমে গেছে। রাই হলো আমাদের বন্ধু মহলের এমন একজন যার ঘরটাকে আমরা আড্ডার আদর্শ স্থান বলে মনে করি। এই বন্ধু মহলের মধ্যে পড়ে রাই, দেবযানী, মৈনাক, দীপ আর আমি হলাম আকাশ। আমাদের মধ্যে দেবযানী হলো এমন একজন যে আমাদের গ্রুপটাকে অ্যাডভেঞ্চারের জন্য উৎসুক করে তোলে। আজও আমরা রাইয়ের বাড়িতে বসেই আড্ডা দিচ্ছিলাম। কাকিমা মানে রাইয়ের মা মাঝে মাঝে আমাদের এই আড্ডায় যোগ দেয়। কাকিমা আমাদের খাওয়া দাওয়া নিয়ে প্রায় ব্যস্ত হয়ে পড়ে। শুধু মুখে কি আর আড্ডা জমে নাকি? এই নে চপ মুড়ি খেয়ে তারপর আড্ডাটা জমিয়ে কর। ও গ্রেট কাকিমা, আড্ডাটা এবার জাস্ট জমে যাবে কিন্তু। শান্তি বাবা, সেমিস্টারটাও শেষ, এবারে মন খুলে এনজয় করতে পারবো, কি বলিস? হ্যাঁ ঠিক বলেছিস, চলো কোনো জায়গা থেকে ঘুরে আসি। তা তো যাওয়াই যায়। আর সত্যি কথা বলতে দেখতে গেলে কিন্তু বহুদিন অ্যাডভেঞ্চারের ভূতটা আমাদের মাথায় চাপেনি। তা বল তাহলে কোথায় যাবি? প্রত্যেকবার তো কোনো পাহাড় নয়তো সমুদ্র, এইবার যদি যাই তবে কোনো অচপাড়া গায়ে যাবো। বেশ গা ছমছম একটা ব্যাপার থাকবে। তা ঠিক, কিন্তু এমন জায়গা পাবো কোথায়? শোন, তাহলে আমি বলি, আমার একটা চেনা জায়গা আছে নদিয়ায়। আমি যদিও ওখানে অনেকদিন আগে গিয়েছিলাম, কাকার মৃত্যুর পর আর তেমন যোগাযোগ নেই। জায়গাটার কি যেন একটা নাম ছিল। শিখরপুর, তোর মনে নেই? অবশ্য অনেক আগে গিয়েছিলি কি না, কিন্তু জায়গাটা তো বেশ নির্জন। ওখানে গিয়ে কাজ নেই বাবা, তার চেয়ে কাছে পিঠে কোনো জায়গা থেকে ঘুরে আয়। দীপ এতক্ষণ চুপচাপ বসেছিল, হঠাৎ আমাদের মধ্যে গলা উঁচিয়ে বলল, আরে কাকিমা, তুমি খামোখা টেনশন করছো, কিচ্ছু হবে না। আমাদের গ্রুপ বলে কথা, কারো কিছু হওয়ার সাধ্যি আছে? হ্যাঁ মা, প্লিজ যেতে দাও না গো, খুব মজা হবে। জানি না বাবা, তোরা যা ইচ্ছে কর, আমি না বললেই বা কি, তোরা কি আর আমার কথা শুনবি? হ্যাঁ রাগটাই তো স্বাভাবিক। আমরা এই 5 জন মিলে অত দূরে একটা অচপাড়া গায়ে যাব, তাতে চিন্তা তো হবে, কিন্তু আমরা কি আর সেসব মানি? যাব যখন ঠিক করেছি যাবই। ঠিক হলো পরশুদিন দ্বীপের গাড়ি করে যাওয়া হবে। সব প্ল্যানিং শেষ করে আমরা আড্ডায় ভঙ্গ দিলাম। পরশুদিন বেলা 12টার মধ্যে সবাই রাইয়ের বাড়িতে মিট করব। আজ 25শে ডিসেম্বর। সকাল থেকেই বেশ উৎফুল্ল বোধ করছি। কারণটা শুধু বড়দিন বলে নয়, কারণটা হলো আজ আমরা রওনা দেব আমাদের গন্তব্যে। ঠিক বেলা 12টায় সবাই পৌঁছে গেলাম রায়ের বাড়ি। খাবার দাবার প্যাকিং করে কাকিমাকে খানিকটা আশ্বস্ত করে উঠে পড়লাম গাড়িতে। সবাই বেশ খুশি, আমাদের অনেকটা পথ যেতে হবে, তাই গানের লড়াই দিয়ে শুরু হলো সময় কাটানো। একই সাথে হাসি ঠাট্টা তামাশা করতে করতে চলতে থাকলাম গন্তব্যের দিকে। নদিয়া যখন ঢুকে গেছি তখন প্রায় 8টা ছুঁই ছুঁই। প্রায় নিশ্চিত হয়ে বসেছিলাম যে আর কিছুক্ষণ পরেই পৌঁছে যাব। সবই ঠিকঠাক চলছিল, কিন্তু জায়গা মতো পৌঁছানোর আগেই গাড়িটা ঘর ঘর শব্দ করে থেমে গেল। কি হলো কেসটা? কি আর হবে বল, যা হওয়ার তাই হলো। আগে থেকে গাড়িটা দেখে নিতে পারিসনি? গেল তো সব পণ্ড হয়ে। আমার উপর রাগ দেখিয়ে কি হবে? আকাশ, আয় তো আমার সাথে, দেখি কি হয়েছে। আধ ঘন্টা ধরে গাড়ির মেরামতির প্রচেষ্টা চলার পর শেষমেশ হাল ছাড়তে হলো। সব খাটনি বেকার, আর কিচ্ছু করা যাবে না। সারাত বসে এখানে মশার কামড় খাও। এবার কি হবে? এখানে তো আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, চল দেখি সামনে কোথাও থাকার জায়গা পাই কিনা। আমরা হাঁটতে থাকি। কিছুটা এগিয়ে আমাদের চোখের নাগালে আসে এক আগন্তুক, একটা লোক। দাদা, বলছিলাম যে এখানে কোনো থাকার জায়গা হবে বা গ্যারেজ, যেখানে গাড়িটা সারানো যাবে?
এখানে কিচ্ছু নেই, এখানে কিচ্ছু নেই। আপনাদের এখানে থাকাটা কিন্তু বেশিক্ষণ ঠিক নয়। আপনারা চলে যান, চলে যান এখান থেকে। আপনাদের আপনাদের ভালোর জন্যই বলছি, চলে যান। এই বলে লোকটা রীতিমতো দৌড়ে চলে যায়, যেন এখানে দাঁড়ালে আজকেই তার অন্তিম দিন। আমরা হাঁটতে থাকি। কিছু দূর যেতে একটা বাড়ি দেখতে পাই। বাড়ি বলা ভুল হবে, এক ভগ্ন প্রায় স্তূপ। বাড়িটার অর্ধেকটা দেখা যাচ্ছে। একটা সরু রাস্তার দুপাশে বড় বড় লম্বা গাছগুলো বাড়িটাকে অনুসরণ করে চলে গেছে। চাঁদের আলোয় অস্পষ্টভাবে ফুটে উঠেছে দোতলা বাড়িটা। মনে মনে ভাবি, কই লোকটা যে বলল কিছু নেই, ওই তো একটা বাড়ি। বাড়িটার সামনে গিয়ে দাঁড়ালাম। ভেতরের গাঢ় অন্ধকার যেন আমাদের হাত ছানিয়ে ডাকছে। দেখে মনে হয় বাড়িটাতে কেউ থাকেনি, কিন্তু কিছু যেন একটা আছে। এটা আমার সিক্স সেন্স বলছে। মনে হচ্ছে না এই বাড়িতে কেউ থাকে, কারণ গেটটা মনে হয় অনেক দিন ধরে অর্ধেক খোলা অবস্থাতেই আছে। গেটটা পেরিয়ে ভেতরে ঢুকলাম। আগাছায় ভর্তি। বোঝা যাচ্ছে যে অনেক আগে হয়তো এখানে একটা বাগান ছিল। এরই মাঝখান দিয়ে চলে গেছে পায়ে হাঁটা একটা রাস্তা। এই পথ দিয়ে যে অনেকদিন কেউ হাঁটেনি সেটা বোঝাই যাচ্ছিল। আমরা বাড়িটার দিকে এগিয়ে গেলাম। এত জামা কাপড় পরে রয়েছে কেন? ফোনের ফ্ল্যাশ লাইটটা জেলে দেখলাম কিছু অগোছালো জিনিসপত্র আর কারুর বা কাদের জামা কাপড় পরে রয়েছে। আরে ও কিছু না, দেখ হয়তো আশেপাশের লোকজনেরা এখানে এসে লুকিয়ে টুকিয়ে আড্ডা মারে, তো হতে পারে তাদেরই জিনিসপত্র এখানে পড়ে আছে। এইসব নিয়ে এখন এত ভাবার সময় নেই, চল চল। আমরা রায়ের কথায় অতটা গুরুত্ব না দিয়ে বাড়িটার সদর দরজার কাছে পৌঁছালাম। দীপ দরজার ওপর দুভার আঘাত করল, কিন্তু কোনো প্রতিক্রিয়া এলো না। এবার পুরোপুরি নিশ্চিত যে বাড়িটায় সত্যি কেউ থাকে না। কাঁধ দিয়ে সজোরে আঘাত করে। অনেক দিনের বন্ধ দরজা আর্তনাদ করে খুলে যায়। দরজাটা খুলতেই একটা বিকট আঁশটে গন্ধে গাটা গুলিয়ে ওঠে। আমার মন যেন আমায় কিছু বলার চেষ্টা করছে। কেন জানি না আমার মুখ থেকে বেরিয়ে এলো, বাড়িটা না কেমন একটা লাগছে। বলছি কি, এখানে থাকাটা কি খুব প্রয়োজন? আহ, ভয় পাস কেন তোরা ভিতু? এটাই তো আসল অ্যাডভেঞ্চার। কথা না বাড়িয়ে আমরা সবাই বাড়ির ভেতরে প্রবেশ করি। আমার কথায় কেউ আমল দেয় না। মনে হচ্ছে এক মৃত্যুপুরীতে এসেছি। কোথাও এক ফোঁটা আলো নেই। চারিদিকের গাঢ় অন্ধকার যেন আমাদের গ্রাস করে গিলে খাবে। চোখে পড়ে একটা দেওয়াল ঘড়ি। সে যেন বাড়িটার ইতিহাস বহন করছে। ঘড়ির পেন্ডুলামটা কাত হয়ে পড়ে গেছে এক পাশে। তার পাশেই রয়েছে একটা টেলিফোন, যদিও তার তারটা কাটা। এছাড়া আসবাবের মধ্যে রয়েছে দুটো চেয়ার, এক কাঁচের টেবিল, ঠিক ঘরের মাঝখানটায় রাখা। আর এই ঘরটাকে ঘিরে দুটো ছোট ছোট ঘর রয়েছে। টর্চের আলোয় চোখে পড়ে একটা ঘরের পাশ দিয়ে দোতলায় উঠে যাওয়ার সিঁড়ি চলে গেছে। তবে ওপরে ওঠার সাহস আমাদের কারোর মধ্যেই ছিল না। দুটো ঘরের একটায় তালা দেওয়া, আর একটায় নেই, যেন আমাদের জন্যেই কেউ খুলে রেখেছে। ঘরটার ভেতরে ঢুকতেই চোখে পড়ে দেওয়ালের প্রত্যেকটা কোণায় মাকড়সার জাল বেঁধেছে। ঘরে তেমন কিছু নেই। দুটো খাট আর একটা আলমারি, যার একটা দরজা মাঝখান থেকে ভেঙে গেছে। ফোনের ব্যাটারি আর খরচ করা যাবে না। একটা মোমবাতি জ্বালাই আমরা। হাত ঘড়িতে তখন প্রায় 11টা ছুঁই ছুঁই। সারাদিনের জার্নির ফলস্বরূপ যেন পেট হাতছানি দিয়ে ডেকে ওঠে। আমার মনের কথাটা যেন দেবযানীর মুখ থেকেই বেরিয়ে আসে। উফ, আর পারছি না, বিশ্বাস কর। মানে জাস্ট একটা মারাত্মক লেভেলের খিদে পেয়েছে। চল না রে, আগে খেয়ে নি, তারপর সব ঠিকঠাক করে নেওয়া যাবে। যা বলা তাই করা। খাবার দাবার শেষে কোনো রকমে ঘরটাকে
থাকার উপযুক্ত করে আমরা রাতটা কাটানোর সিদ্ধান্ত নিই। বেশ গভীর ঘুমই দিচ্ছিলাম, তখন কটা বাজে ঠিক নেই। হঠাৎ একটা শব্দে আমার নিদ্রা ভঙ্গ হয়। কিসের শব্দ বুঝতে পারলাম না, কিন্তু এমন কিছু একটা শব্দ হয়েছে যেটার দরুন আমার কানগুলো অত্যাধিক যন্ত্রণা করছে। আমি কোনোভাবে নিজের গলার স্বরকে আস্তে করে ডাকার চেষ্টা করলাম সবাইকে। দেখলাম সবাই শুনেছে আওয়াজটা, সবাই একে অপরের মুখের দিকে তাকাচ্ছে। তার মানে আমি একা না। কিন্তু এবার যেটা শুনছি সেটা আগেরটার মতো নয়। কেউ বা কারা আমাদের ঠিক ঘরের দরজার সামনেটা পায়চারি করছে। সবাই সজাগ। এই আগে যে আওয়াজটা হলো সেটা তো মনে হচ্ছে ওপর থেকে এলো। ব্যাগ থেকে টর্চটা বের করলাম। মোমবাতি প্রায় নিভে গেছে। মোবাইলটা অন করতে গিয়ে দেখলাম ব্যাটারি লো বলে সুইচ অফ হয়ে গেছে। এবার একটা ছাই চাপা ভয়ে জেগে উঠছে ধীরে ধীরে, শুধু আমার না, সবার মধ্যে। এই এখানে কোনো চোর ডাকাত নেই তো? না মানে বলছি আর কি, হতেই তো পারে বল যে এটাই হয়তো ওদের আস্তানা। হ্যাঁ, কেস খেয়েছে রে। আমরা কথা না বাড়িয়ে ধীরে ধীরে এগিয়ে গেলাম দরজার দিকে। হঠাৎ প্রচণ্ড একটা ঢং ঢং শব্দে সারা বাড়ি যেন কেঁপে উঠল। ঘড়িতে 2টো বাজার শব্দ, কেউ নেই। কিন্তু এ কি? যে ঘড়িটা খানিক আগে চলছিল না, পেন্ডুলামটা কাত হয়ে পড়েছিল, সেটা এখন চলছে। এটা কি করে সম্ভব? আমরা তো সবাই দেখলাম। কথাটা শেষ না করেই ঘরে থাকা টেলিফোনটা বেজে উঠল। দ্বিতীয়বার অবাক হবার পালা। ফোনের ওপার থেকে ভেসে আসছে এক মহিলা কণ্ঠস্বর। আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। এ কি? তুই তুই কথা বলছিস? মানে মানে তার তো কাটা। তাহলে তাহলে কি করে? আমার নজর পড়ল ধুলো জমা কাঁচের টেবিলটার দিকে। সবার চোখ পড়ল সেদিকে। আমার শীত দ্বারা বেয়ে একটা শীতল স্রোত নেমে গেল। লাল মতোটা কি গড়িয়ে পড়ছে? রক্ত? হ্যাঁ, ঠিকই দেখছি। একটা চিৎকার যেন ফুটে পড়ছে চারিদিক। একজন মহিলার কান্না। মনে হলো চোখের সামনে টেবিলের ওপর কেউ ধস্তাধস্তি করছে, কিন্তু তারা অদৃশ্য, পরলোক থেকে আগত। এমন সময় কাউকে ছাড়বো না, সব কটাকে শেষ করব, কাউকে ছাড়বো না। হঠাৎ পাশে সিঁড়িটা দিয়ে ছুটতে লাগলো দেবযানী। আমরা আটকাতে গেলাম, পারলাম না। আমাদের হাত ছাড়িয়ে দোতলের একটি নির্দিষ্ট ঘরে ঢুকে গেল। আমরাও প্রায় প্রাণ হাতে করে ছুটলাম ওর পিছনে। অদ্ভুত একটা গোঙানির শব্দ করছে। ওর চোখের দিকে তাকাতেই কয়েক মুহূর্তের জন্য যেন আমার হৃদস্পন্দনটা থেমে গেল। দেবযানীর মনে নেই, চোখ দুটো সম্পূর্ণ সাদা। রায়ের গলাটা চেপে ধরল। রায় ছটপট করছে। কিছু সময়ের অপেক্ষা। মৈনাক ওকে আটকাতে গেল। দেবযানী রায়ের গলাটা ছেড়ে মৈনাকের গলাটা শক্ত করে ধরল। বড্ড বেশি বন্ধু প্রীতি না? বন্ধু করে গেলি তোরা। রানীকেও ছাড়িনি, তোদেরও ছাড়বো না। কথাটা বলে মৈনাকের গলাটা ধরে ঘরের একটা কোণায় ছুঁড়ে ফেলে দিল। না, দেবযানী নয়, এটা অন্য কেউ। এটা আমাদের বন্ধু হতেই পারে না। আমরা ছুটে গেলাম মৈনাকের কাছে। দেব নাড়ি টিপে আর নাকের কাছে হাত রেখে বলল, না, নেই। আর পারছি না। একটা জমাট বাঁধা চিৎকার গলার কাছে এসে দলা পাখি রয়েছে। বড্ড দরদ, একেও ছাড়বো না, একেও নিয়ে চলে যাও বলে ঘরে লাগোয়া বারান্দা দিয়ে উন্মত্তের মতো ছুটতে লাগলো। দেবযানী রেলিং থেকে ঝাঁপিয়ে পড়ল নিচে। দেবযানীর দেহটা ক্ষত বিক্ষত হয়ে পড়ে রয়েছে নিচের মাটিতে।
রক্তে পুরো লাল, যেন এতক্ষণ এই ভয়ঙ্কর মৃত্যুলীলার অপেক্ষায় ছিল বাড়িটা। ওই ভয়ঙ্কর দৃশ্য দেখে আমি আর রায় আতঙ্কে চোখ বুজে নিলাম। কি করব, প্রায় দিশাহারা হয়ে গেছি। থাকার মধ্যে আছি তো মোটে আর 3 জন। এবার সব শেষ হয়ে যাবে। এমন সময় চোখের সামনে ভেসে উঠল একটা জঙ্গলের ঝোপ, আর কে যেন কানের কাছে এসে ফিসফিস করে বলল, নষ্ট করে দাও, সব নষ্ট করে দাও। আমি আর কিচ্ছু না ভেবেই বললাম, তোরা শীঘ্রই চল, নষ্ট করে ফেলবো জামা কাপড়গুলো। কাপড় জামা মানে? আমি কিচ্ছু জানি না, যদি ঠিক হয় চল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সময় নষ্ট করা একদম ঠিক হবে না। ও ও যা বলছে তাড়াতাড়ি কর, তারপর দেখা যাবে কি হয়। আমরা তাড়াতাড়ি নিচে নেমে এলাম। দীপ এক ধাক্কায় দরজাটা খুলে ফেললো। ঝোপ জঙ্গলে এলো, পাতারি খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম জামা কাপড়গুলো। দীপ পকেট থেকে দেশলাইটা বার করতেই হঠাৎ রায় চিৎকার করে উঠল। পিছনে ফিরে দেখি রায় শূন্যে দাঁড়িয়ে। দেরি করিস না, তাড়াতাড়ি দীপ, ধরিয়ে দে কাপড়গুলো। সঙ্গে সঙ্গে চারিদিক থেকে এবার ফেটে পড়লো এক পুরুষ চিৎকারে। রায় মাটিতে লুটিয়ে পড়ল। আমি দীপের দিকে তাকিয়ে বললাম, আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না, চল এখান থেকে। একটা লোককে আসতে দেখলাম। দাদা, এখানে গাড়ি ঠিক করে কোথাও? হ্যাঁ, আমায় বলুন কি হয়েছে। লোকটা গাড়ির ডিকিটা খুলল, তারপর কিছু যন্ত্রপাতি ঘাটাঘাটি করে বলল, কমপ্লিট। গাড়ির কুলিনে একটু প্রবলেম হয়েছিল। আমরা লোকটাকে তার পাওনা দিয়ে তাড়াতাড়ি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আগের রাতের সমস্ত ঘটনার আর দেবযানী ও মৈনাকের মৃত্যুতে আমরা সবাই সারা রাত রাস্তায় চুপচাপ ছিলাম। একটা কথাও মুখ দিয়ে বের করতে পারলাম না। হঠাৎ গাড়িটা এক কালো অবয়বের সামনে এসে দাঁড়িয়ে পড়েছে। সে হাতছানি দিয়ে ডাকছে আর বলছে, কিরে ওঠ, ওঠ, কিরে, কিরে ওঠ, কিরে। আসবি, আসবি এখানে।